দেখি জ্বর কমেছে কিনা। ঘুমু ঘুমু কণ্ঠে প্রমুখ মেয়েটির কপালে গলায় আলতো করে স্পর্শ করল। গায়ের তাপমাত্রা স্বাভাবিক থাকায় স্বস্তি পেল। সিরাত তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। প্রমুখ এবার সম্পূর্ণ চোখ মেলে তাকালো মেয়েটির মলিন চেহারায়। মনোযোগ দৃষ্টিতে মেয়েটির মুখাবয়ব গভীর নয়নে দেখল। হঠাৎই তার তারা চিহ্ন তোবর্ণ ওষ্ঠে ডান হাত বাড়িয়ে হালকা স্লাইড করল। মনে পড়ল কালকের মাঝরাতের ঘটনা, মেয়েটির টর্চারে কি কষ্টেই না বেচারা ঘুমিয়েছিল। প্রমুখ আনমনে হেসে সিরাতের মুখের ওপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো দুহাতে ঠিকঠাক করে দিল। ঝুঁকে আবেশে চুমু খেলো গালে। এরপর তৈলাক্ত নাকটা হালকা টিপে দিয়ে বলল, এত জ্বালাচ্ছ কেন আমায়? উদ্ধৃতি চিহ্ন। সিরাত নড়েছড়ে ঘুমাল। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, মাঝরাতে নিজের অজান্তেই কি করেছ তার কোনো ধারণা আছে? সব কিছু হিসেব করে রাখছি, সময় আসুক শোধে আসলে ফিরিয়ে নিব। কানের কাছে আওয়াজ হওয়ায় সিরাত এবার জেগে উঠে কপালে ভাঁজ ফেলে চোখ খুলল। মুখের সামনে প্রমুখকে ঝুঁকে থাকতে দেখে আত্মা ধক করে উঠল। চোখে তৎক্ষণাৎ ভাসল বৃষ্টির মুহূর্ত। অমনি লজ্জা এই মুহূর্তে চিৎকার দেওয়াও সে ভুলে যায়। ভয়ার্ত কণ্ঠে শুধু বলল, আপনি এখানে কেন? প্রমুখ তাকিয়েছিল এক দৃষ্টিতে। সে চট করেই বালিশে মাথা রেখে বলল, দেখছিলাম নরম ঠোঁট জোড়ার কি হাল হয়েছে। কি হয়েছে? সিরাতের গলা কাঁপছে। প্রমুখ ঘুমানোর জন্য অন্য পাশ ফিরল। হাত পা ছড়িয়ে ছিটিয়ে নরম স্বরে বলল, যা হওয়ার কথা তাই হয়েছে। প্রমুখের বেখেয়ালি কথায় আটকে উঠল সিরাত। বিছানা থেকে নামার জন্য ধরফর করে গা থেকে কাঁথা সরাল। মুহূর্তেই খেয়াল করল তার গায়ে ওড়না নেই। সিরাতের এবার অজানা ভয়ে গলা শুকিয়ে কাঠ। সে আশপাশ খুঁজেও যখন পেল না, এক প্রকার চেঁচিয়ে উঠে বলল, ওড়না কোথায়? আপনি আমার সাথে কি করেছেন? রাতে কিছু হয়েছে? প্রমুখ বাঁকা হাসল। কাঁথা মুড়ি দিয়ে লাজুক ভঙ্গিতে বলল, অনেক কিছু হয়েছে। তুমি যেভাবে চুমু দেওয়া শুরু করেছিলে তাতে কোনো শুদ্ধ পুরুষ চুপচাপ বসে থাকতে পারবে না। সেখানে আমি তো নিয়ন্ত্রণহীনা অশুদ্ধ পুরুষ। তার ওপর যদি পাশে একটা হট এন্ড স্পাইসি বউ থাকে তাহলে তো কথাই নেই। না চাইতেও অনেক কিছু হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত এবার চোখ বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এ কি বলছে লোকটা? মজা করছে না তো? নাকি সত্যি কিছু হয়েছে? যদি কিছুই না হয় তাহলে এতদিন ওড়না ঠিকঠাক থাকল, কিন্তু আজ কেন ওড়না উধাও হল? ধুরু ধুরু বুক নিয়ে সিরাত বিছানা থেকে নামল। সেই মুহূর্তে প্রমুখ চোখ বন্ধ রেখেই বলল, খুঁজে দেখো, হয়তো রুমের কোনো এক কোণায় অবহেলিত হয়ে পড়ে আছে। তাছাড়া আজ থেকে ঘুমানোর সময় ওড়না পরা যাবে না, এমনিতেই তোমাকে নোরা ফাতেহির মতো লাগে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ থামল। কোলবালিশ জড়িয়ে আবারও ঘুমন্ত সুরে বলল, আর হ্যাঁ, থ্যাংক ইউ কালকের মিষ্টি মোমেন্টের জন্য। কিন্তু সিরাত বেবি, এটা কিন্তু সত্যি তুমি আমাকে চুমু খেয়েছ? জড়িয়েও ধরতে বলেছ? সিরাত ফ্লোরে বসে হালকা ঢোক গিলল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি? কখন? একদম বাজে কথা বলবেন না। শুধু মিথ্যে অপবাদ দিচ্ছেন। কালকে নিজেই প্রথমে চুমু খেলো, এখন দোষ দিচ্ছে আমার। অবশ্য এটা সত্যি, আমিই আগে কাছে গিয়েছিলাম, কিন্তু কশ্চিনকালেও চুমু খেতে যাইনি। সিরাত কথা শেষ করেই কাভার্ড খুলল। এখানে 1 মিনিট থাকলেই প্রমুখ খ্যাপানো ঝালানো শুরু করবে। তাই মুখ লুকানোর জন্য 3 পিস হাতে নিয়েই বাথরুমে চলে যায়। কেন জানি ভীষণ লজ্জা করছে। তাছাড়া সত্যি কি রাতে কিছু করেছে? হয়তো হয়েছে। লোকটা ওইসব বলবে কেন? লোকটার মুখে সারাক্ষণ মিথ্যে কথাও রেডি থাকে। সে মাথা থেকে এসব ভাবনা ঝেড়ে গোসল করে বড়িয়ে আসল। তৎক্ষণাৎ তার কানে নেশামো কিছু বাক্য এলো, ট্রাস্ট মি সিরাত, তুমি সত্যি চুমু খেয়েছ, তাও আবার আমার বুকে। এখন শোধবোধ হিসেবে আমিও তোমার সেইম জায়গায় চুমু খাব। তুমি কি বুঝতে পারছ আমি কি বলছি? কাম ইন বেবি, জলদি আসো, নয়তো ঘুম হবে না আমার। উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো শুনেই সিরাতের কান ঝা ঝা করে ওঠে। সে হাতের মুঠো শক্ত করল। কান গরম হয়ে যাচ্ছে। লোকটা কি বলছে এসব কি জানে? তার জ্ঞান বুদ্ধি লজ্জা শরম সবই কি লোপ পেয়েছে? লজ্জায় সে আর সময় নষ্ট করল না। এক দৌড়ে জুলেখার রুমের দিকে যেতে যেতে বলল,
অযথা মিথ্যে অপবাদ দিবেন না। আর কিছু হয়ে থাকলেও সমস্যা কি? ওসব স্বপ্নের মতোই ভুলে যান। উদ্ধৃতি চিহ্ন। উহু, বুকে আসো বেইবি, একটু আদর করি। সিরাত জুলেখার রুমে এসে বসল সোফায়। তার হাত পা কাঁপছে। কাল সন্ধ্যায় বৃষ্টিতে চুমু খেয়ে যতটা লজ্জা করেনি, তার থেকে বেশি লজ্জা করছে আজ। লোকটির সামনে যেতে অস্বস্তি হচ্ছে, তার প্রতিটি বাক্যে সারা দেহ কাঁপছে। ইসস, কি মারাত্মক কথাবার্তা! কিভাবে নিঃশব্দে বলল, চুমু খাবে? ছি, ঘুমের ঘোরে সে যদি খেয়েও থাকে, তাহলে কি এমন হয়েছে? জ্ঞানে তো ওই বদলোককে খায়নি। তাছাড়া লোকটা ওড়না ফেলে কি করেছে কে জানে। লজ্জায় গাল দুটো লাল হল। জুলেখা কোচিংয়ে হয়তো, তাই সিরাত খালি বিছানায় শুয়ে ভাবল, আজ প্রমুখের সামনে যাবে না। সে আয়নার দিকে তাকিয়ে আনমনেই তর্জনী আঙুল দিয়ে ঠোঁটে স্পর্শ করল। মুহূর্তেই ফট করে চোখ নামিয়ে ফেলল। দুহাত দিয়ে মুখ ঢেকে অজান্তেই ফিক করে হেসে উঠে। সিরাতের কথা অনুযায়ী সত্যি সত্যি জুলেখার রুম থেকে বের হয়নি। প্রমুখ ঠিক দুপুরে ফ্রেশ ঘুম দিয়ে উঠল। শাওয়ার সেরে নাস্তা করতে যায়। সেখানে সিরাতকে না দেখে কপাল কুঁচকে ভাবল, কোথায় গেল এ সময়? খাওয়া শেষে নিজেই বাসার আশেপাশে খোঁজাখুঁজি করল। শেষে জুলেখার রুমে উকি দিতেই পেয়ে যায়। সেখানে সিরাত গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। প্রমুখ ওষ্ঠ প্রসারিত করে হেসে দরজা চাপিয়ে দিল। মেয়েটির ভেতর লজ্জা জোরতা কাজ করছে, তা বেশ বুঝতে পারল সে। তাই আর ডিস্টার্ব করল না, নিজের মতো থাকতে দিল। আস্তে আস্তে একদিন সব লজ্জা কেটে যাবে। তাই রুমে এসে অফিসে কল করে বলল, রায়হান, আমি 2-3 দিন জরুরি দরকারে অফিসে আসব না, একটু বাসায় রেস্ট নিব। উদ্ধৃতি চিহ্ন ____। সময়টি সকাল 10টা। চারদিকে সূর্যের আলোয় ঝকঝক করছে। পাখির কিচির শব্দ ভেসে আসছে পাশের ছাদ থেকে। আজ প্রমুখ অফিসের জানালার নিকট বসে আছে। 3 দিন জখম ঠোঁট নিয়ে অফিসে আসতে পারেনি বেচারা। এই মুখে কি অফিসে আসা যায়? তার দলের ছেলেপুলেরাই বাকি বলবে, তার ঠোঁট দেখা মাত্র হেসে উঠবে। তাই প্রমুখ চায়নি কারোর কাছে সে হাসির পাত্র হোক। সেজন্যই 3 দিন বসেছিল বাসায়, কিন্তু অফিসের কাজ ঠিকঠাক না হওয়ায় আজ বাধ্য হয়েই আসতে হল। যদি বস অনুপস্থিত থাকে তাহলে তো সকলেই সুযোগ পাবে। সব কিছু চিন্তা করেই অফিসে আসলো সকাল সকাল। আর ওদিকে সিরাত লজ্জায় ভার্সিটি যাওয়া বন্ধ করেছে। এই কয়েকদিন বাসায় সারাটা সময় প্রমুখ খ্যাপিয়েছে সিরাতকে। বেচারির ঠোঁটের দিকে তাকিয়ে হাসলেই তেতে উঠে সিরাত। দাঁতে দাঁত শক্ত করে বকুনি দেয়। আয়নার সামনে যখনই নিজেকে দেখে মেয়েটি, লজ্জায় গাল দুটি লাল রঙে রঙিন হয়। গলার কথা তো বাদই, আদরের চিহ্ন দেখে এতটাই লজ্জা লাগে বুঝি? কাল রাতে প্রমুখ জোর করে কাপল ছবি তুলে রাখল। তাদের প্রথম চুম্বনের চিহ্নটা স্মৃতি হিসেবে রেখে দিতে চায়। সিরাত চোখ রঙানি দিলেও শেষে মুখ ফুলিয়ে নিজেও কয়েকটা ছবি তুলে। আজ সিরাতের এক্সাম বিধায় বাসায় আর থাকতে পারেনি। একটানা ভোর থেকে পড়ে সে সকাল সকালই চলে গেছে ভার্সিটিতে। আজ থেকে পড়ার চাপ থাকায় তেমন কথাও হবে না দুজনের। প্রমুখেরও অনেক কাজ জমে গেছে। 3 দিনের কাজ কবিরের কাজ নিজেই করছে। প্রমুখ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এগিয়ে অফিসের আয়নায় উকি ঝুঁকি দিয়ে ঠোঁট উল্টে পাল্টে দেখছিল। তৎক্ষণাৎ রায়হান দরজায় আসল। স্যারের এরকম আচরণ ধরতে পেরেই মুচকি মুচকি হাসল। এরপর গলা খাকরি দিয়ে বলল, আসব স্যার। আতকে উঠল প্রমুখ। চট করে পেছনে ঘুরে নিজেকে স্বাভাবিক করল। গলার টাই ঠিকঠাক করে বলল, আয়, কি সমস্যা? উদ্ধৃতি চিহ্ন কবির ভাই কল করে আপনাকে নাকি পাচ্ছে না? জরুরি তলবে কল ব্যাক করতে বলল আপনাকে। প্রমুখ কপাল কুঁচকাল। আহাম্মক আবার কি বলবে? সে ফোন হাতে তুলে বলল, ওকে। কাজ কতদূর? পাশের বস্তি খালি করেছে? সবাইকে টাকা বুঝিয়ে দিয়েছিস? হ্যাঁ, সব ব্যবস্থা হয়েছে। আপনার সাথে পাপন ঢালি মিটিং করতে চায়। আমি এখনও তাকে কিছু জানাইনি। পাপন ঢালিও তাদের মতোই মাফিয়া। বিদেশে সে কিলার হিসেবে খুব পরিচিত। 2 বছর আগেই জাপানে একটা কাজে তার সাথে প্রমুখের পরিচয়। এখন নাকি সে দেশে এসেছে। প্রমুখ মাথা ঝাঁকিয়ে বলল, হয়ে যাবে। সে কি আসবে নাকি আমি যাব? তাকে বলে দাও সন্ধ্যায় আসতে। জি স্যার। রায়হান চুপচাপ চলে গেল। প্রমুখ কল লাগালো কবিরকে। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন ধরেই ওপাশ থেকে বলল,
থ্যাংক ইউ স্যার। মারিয়া আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। আমরা এখন পাহাড়ে ঘুরে ঘুরে দেখছি স্যার। এখানে খাবারের কথা কি বলবো, দারুণ। স্যার, সকালে ঘুম থেকে উঠেই মনে হয় মেঘের দেশে আছি। বউয়ের কোলে শুয়ে সূর্যোদয় দেখার অনুভূতি কি বলবো স্যার, অসাধারণ। আপনি শিগগির চলে আসুন ভাবিকে নিয়ে। দেখবেন ভাবি স্বামী বলতে তারা চিহ্ন গল হয়ে যাবে। সারাক্ষণ ওগো হেগো বলে বলে অস্থির করে তুলবে। সরি স্যার, একটু বেশিই বলে ফেললাম। রাখছি, ভালো থাকবেন। কবির একদম কথা বলে চুপ রইল। প্রমুখ ভেবেছিল কাজের কথা হবে, কিন্তু উস্কানিমূলক কথা শুনে তার ক্রোধ আরও বাড়ল। সে হুঙ্কার ছেড়ে বলল, চুপচাপ হানিমুন এনজয় কর কবির, নয়তো ওই পাহাড় থেকেই আমি ফেলে দিব। উদ্ধৃতি চিহ্ন। কবির ওপাশ থেকে অট্টহাসি দিয়ে ফট করেই ফোন কেটে দিল। সে পেরেছে উচিত শিক্ষা দিতে, যদিও সময় নেই বেশি। আর মাত্র একদিন পরেই ফিরতে হবে, অফিসে গেলেই তো প্রমুখ তাকে ধরবে। তবুও এবার যা শাস্তি দেওয়ার দিক। যদি সে দাড়িও কেটে নেও, কোনো আফসোস করবে না কবির। বড় কথা, কিছু উচিত কথা তো শোনাতে পারল, খ্যাপিয়ে দিতে পারল, এতেই শান্তি। তাকে তো কম নাকানিচুবানি খাওয়ায় না। এবার কেমন লাগে, মনে প্রশান্তি অনুভব করেই কবির মারিয়াকে জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, সাজেকের প্রতিটি রাত স্পেশাল হবে। তাই ভাবছি আজ রাতও মধুচন্দ্রিমায় কাটাবো আমরা। তোমার মাঝে আমি অজস্রবার হারিয়ে যেতেও রাজি। উদ্ধৃতি চিহ্ন। মারিয়া লাজুক হাসি দিয়ে কবিরের বুকে মৃদু তারা চিহ্ন পোপর মাতারা চিহ্ন রল। ফোনের দিকে রতারা চিহ্ন তোচক্ষুনিয়োগ প্রমুখ তাকিয়ে আছে। রাগে তার দেহ জ্বলে যাচ্ছে। আহাম্মকের এত সাহস বেড়েছে। সে তৎক্ষণাৎ ফোন জোরে শব্দ করে টেবিলে রাখল। চোখ বন্ধ রেখেই চোয়াল শক্ত করে ভাবল কিছু। সিরাত এক্সাম শেষে বেরিয়ে এলো। সায়রা কোনা চোখে তাকিয়ে ঠোঁট টিপে বলল, কিছু হয়েছে? 3 দিন আসলি না কেন? উদ্ধৃতি চিহ্ন। সিরাত হালকা ঢোক গিলল। চোখে এখনও ভাসে সেই মুহূর্তের কথা। সে জোরপূর্বক হেসে উত্তর দিল, একটু জ্বর ছিল তাই। তেমন কোনো ব্যাপার না, তুই যা ভাবছিস ওমন কিছু নয়। সায়রা সুর করে টেনে টেনে বলল, ওহো, আমি তো সেরকম তোকে কিছুই বলিনি। কিন্তু এখন অনেক কিছুই ভাবছি, তার মানে যা ভাবছি সেরকম কিছুই ঠিক না দোস্ত। সিরাত থতমত খেল। আমতা আমতা করে বলল, সায়রা দেখ, বাজে বকিস না। সায়রা মুহূর্তেই উচ্চস্বরে হেসে ওঠে। তার এত বছরের এক্সপেরিয়েন্সে সে খুব ভালো করেই জানে গলার লাল দাগটা কিসের। আর ঠোঁটে দিয়েছে লিপস্টিক, তাই বুঝার উপায় নেই। কিন্তু গলায় ওড়না জড়িয়ে রাখলেও মাঝে মাঝে সরে যাচ্ছে। বাতাসের দাপটে ওড়না এপাশ ওপাশে যাচ্ছে। সিরাতও যথাসম্ভব ঠিকঠাক করে রাখছে। তবুও হঠাৎ করেই একসময় সরে গিয়েছিল, তখনই সায়রায় নজরে পড়ল। সিরাতকে লজ্জা পেতে দেখে সায়রা আর কথা বাড়াল না, শুধু হেসেই গেল। সিরাত গলার ওড়না ঠিকঠাক করে বলল, পরীক্ষা কেমন দিলি? সব কমন পড়েছে তাই না? হুম আলহামদুলিল্লাহ। তোর? সিরাত মুখ বাঁকিয়ে বলল, ভালোই দিলাম। জানি না সিজিপিএ দেখার মতো হবে কিনা। উদ্ধৃতি চিহ্ন। সায়রা হতাশা কণ্ঠে বলল, হ্যাঁ রে, এই সিজিপিএর কি ইচ্ছে করে না একটু বলিউডের নায়িকাদের মতো সুন্দর হতে? কিন্তু আমাদের সিজিপিএ সবসময় রানু মণ্ডলের মতো দেখতে হয়। তার কথায় সিরাত ফিক করে হেসে উঠল। সায়রা মুখ ফুলায়। সিরাত গলা খাকরি দিয়ে বলল, বাসায় যাবি না? সায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল, একটু লেট করি আজ, প্লিজ আর কিছুক্ষণ থাক না। আচ্ছা থাকলাম। সায়রা খুশি হয়ে গলা জড়িয়ে ধরল। হঠাৎই কি মনে হতে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, অনেক সুখী হও দোস্ত। ওই ব্যাটা প্রমুখ চৌধুরীকে ঘায়েল করে ফেল। হাতের ইশারায় নাচাও, সারাক্ষণ যাতে বউ বউ করে জপে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত মেকি রাগ দেখিয়ে তার পিঠে থাপ্পড় দিল। মুখ ফুলিয়ে বলল, বাদ দে, আমার খিদে পেয়েছে। ক্যান্টিনে চল। যাব, কিন্তু আজ আমাকে ট্রিট দিতে হবে। কথা দে। সিরাত ওর মাথায় চাটি তারা চিহ্ন রে বলল, যা, দিলাম। আস্তে আস্তে সিরাতের পরীক্ষার শেষের দিকে। প্রায় 1 মাস ধরে পরীক্ষা চলল। কালই লাস্ট এক্সাম। প্রমুখের সাথে এতদিনে অনেকটাই ফ্রি হয়েছে। বলতে গেলে সব স্বাভাবিক। কিন্তু দুজনের ব্যস্ততায় কথা হয় খুবই অল্প। মেয়েটির পড়াশোনা আর প্রমুখের কাজের চাপে সময় হয়ে ওঠে না। মাঝে মাঝে দেখা যায় রাতেও বাসায় যেতে পারে না প্রমুখ।
ইদানিং একটু বেশিই কাজের চাপ বাড়ছে। কবিরও হানিমুন শেষে চলে এসেছিল 5 দিন পরেই। কারণ ছুটি ছাড়া অযথা ফাঁকি দেওয়ার সুযোগ নেই। ছেলেটি এখন সারাক্ষণ চাঙ্গা মুডে থাকে, কাজ করে দ্রুত গতিতে, এতেই প্রমুখের একটু স্বস্তি। কিন্তু কবিরকে প্রতিদিন এক বেলা করে না খেপালে কেমন অশান্তি লাগে। সেই অভ্যাস থেকেই মেজাজ খাটায় বেচারা কবিরের উপর। এত কিছুর পরেও সিরাতকে একটা ফোন কিনে দেওয়া হয়নি। অথচ মেয়েটিও কখনো তাকে একবারও মুখ ফুটে বলেনি, এটাই প্রমুখকে বহুবার মুগ্ধ করেছে। কতগুলো মাস ফোন ছাড়া সিরাত যতই হোক, মেয়েটি এখন তার স্ত্রী। তাকেই দেখে শুনে রাখতে হবে, মন খারাপেও পাশে থাকতে হবে, সবসময় খুশি রাখার দায়িত্ব তার। ফোন পাওয়ার পর নিশ্চয়ই খুব খুশি হবে। তাই অনেক ভেবে চিনতে প্রমুখ সিদ্ধান্ত নেয় আজ নিজেই ফোন গিফট করবে। কালকে পরীক্ষা শেষ, সে শুনেছিল এক্সাম শেষে কিছুদিন বন্ধ পাবে সিরাত। ওইটাই মোক্ষম সুযোগ। অনেক হলো ছুঁয়াছুঁয়ি, এবার আর দূরত্ব নয়। এতদিন প্রমুখ অপেক্ষায় ছিল সিরাতের পরীক্ষা শেষ হওয়ার আশায়। আর দেরি হয়, দ্রুতই সিরাতকে নিয়ে ঘুরে আসবে নিরিবিলি জায়গা থেকে। প্রমুখ কাজ শীঘ্রই শেষ করল, আজ সিরাতকে নিতে যাবে। হাত ঘড়ির দিকে নজর দিয়ে দেখল দুপুর 1:30টার কাছাকাছি। এখন নিশ্চয়ই এক্সাম শেষ, সেই অনুযায়ী সিরাতকে নিতে লাঞ্চ না করেই চলে গেল। গেইটের কাছে গাড়ি থামিয়ে অপেক্ষা করল কিছুক্ষণ। ক্যাম্পাসে সিরাত বাচালের মতো এতটাই আড্ডায় মজেছে যে অন্যদিকে মন নেই। ইদানিং এক্সাম শেষে প্রতিদিনই দেরি করে বাসায় যায়। কালকের লাস্ট পরীক্ষার পর প্রায় 1 মাস তার ভার্সিটি বন্ধ। এর জন্য সায়রার সাথে কথা যেন তার থামছেই না। হাসতে হাসতে দুজন হেলে পড়ছে। গাড়ির ভেতর যন্ত্রের মতো চুপচাপ বসে থাকতে থাকতে এক পর্যায়ে প্রমুখ বিরক্ত হল। মস্তিষ্ক গরম হয়ে মেজাজ চটে গেল তার। মুহূর্তেই হাত উঠিয়ে ঘড়ি দেখল 2টার কাছাকাছি। সে প্রায় 25 মিনিট ধরে এসেছে, তবুও সিরাতের দেখা নেই। অথচ এক্সাম 1:30টার সময়ই শেষ। রাগ যেন তরতর করে বাড়ল। দাঁতে দাঁত চেপে গাড়ির দরজা জোরে ধাক্কা দিয়ে খুলল। আশেপাশে দৃষ্টি ফেলে কাউকেই না দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। তৎক্ষণাৎ তার পাশ দিয়ে একটি বাচ্চা হাঁটছে। সে ডাক দিল তৎক্ষণাৎ, এই পিচ্ছি, এদিকে এসো। উদ্ধৃতি চিহ্ন। পিচ্ছি হেলেদুলে এগিয়ে এলো, মুখে হাসি ঝুলিয়ে বলল, জি স্যার, কিছু কইবেন? প্রমুখ ভার্সিটির গেট দেখিয়ে বলল, তোমাকে ওই ভার্সিটির ভেতর যেতে হবে। যদি কাজটা পারো 2000 টাকা পাবে। টাকার কথা শুনে ছেলেটির চোখ দুটো চকচক করে উঠল। বলল, কি করতে হইব জলদি বলেন। প্রমুখ সিরাতের নাম আর ডিপার্টমেন্ট বলে দিল। ছেলেটি হেসে লাফাতে লাফাতে ভেতরে যায়। কয়েকজনকে নাম জিজ্ঞেস করলে তারা চিনল না। এরপর ক্যান্টিনের কাছে গিয়ে একজনকে জিজ্ঞেস করল। সে চিনল সিরাতকে। তখনও সিরাত আড্ডায় মেতে আছে। তাকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই ক্যাম্পাসে বসে হাসছে, লাল 3 পিস পরা মেয়েটি, ওইটাই সিরাত। উদ্ধৃতি চিহ্ন। ধন্যবাদ ভাইয়া। উদ্ধৃতি চিহ্ন। সে দৌড়ে সিরাতের সামনে গিয়ে বলল, সিরাত আফু, আপনার জন্য একটা ভাই বাইরে অপেক্ষা করছে, এখনই যাইতে বলল। সিরাত ও সায়রা তৎক্ষণাৎ তার দিকে তাকায়। সায়রা ঠোঁট উল্টে বলল, কোন ভাইয়া? ওই কালো শার্ট প্যান্ট, দেখতে বড়লোকের মতো, চোখে কালো চশমা পরা, একদম হিরো হিরো দেখা যায়। সিরাত মুহূর্তেই বুঝতে পারল প্রমুখ এসেছে। কিন্তু হঠাৎ এখানে কেন এসেছে? সায়রাও তৎক্ষণাৎ ধরতে পেরে পরপর সিরাতের বাহুকে তার বাহু দ্বারা ধাক্কা দেওয়া শুরু করল। হেসে হেসে বলল, হয়তো তোর উনি এসেছে, যা যা। সিরাত পাল্টা জোরে ধাক্কা দিয়ে উঠল। ব্যাগ কাঁধে নিয়ে ছেলেটির উদ্দেশ্যে বলল, চলো। উনার নাম বলেছে? উদ্ধৃতি চিহ্ন। ছেলেটি মাথায় চুলকাল, মনে করার চেষ্টা করে বলল, চৌধুরী। কি চৌধুরী মনে নাই? সিরাত শিউর হল, সায়রাকে বিদায় জানিয়ে বলল, আবার দেখা হবে, কালকেই হবে। গেইটের কাছে আসতেই প্রমুখের কালো গাড়ি চোখে পড়ল তার। সে এগিয়ে গিয়ে দরজা খুলে বসে পড়ে। প্রমুখ এক নজর দেখেও না দেখার ভান করল। অন্য পাশ ঘুরে বাইরে নজর দেয়। এক প্রকার ইগনোর যাকে বলে। তার মেজাজ এখন তীব্র গরম। ক্রোধে সারা শরীর কাঁপছে। সে মাথা ঠান্ডা করার জন্য চোখ বন্ধ করল। মেয়েটিকে একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছে। না হলে
কেন এত দেরি? প্রতিদিনই নিশ্চয়ই খুব দেরি করে বাসায় ফিরে। রায়হানকে জিজ্ঞেস করতে হবে। আপাতত এই মুহূর্তে বুঝাবে তাকে অপেক্ষা করানোর শাস্তি কতটুকু। সিরাত গাড়িতে রাখা পানির বোতল থেকে কয়েক ঢোক পানি খেয়ে গাইলিয়ে দেয় সিটে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ক্লান্ত কণ্ঠে বলল, এখানে আসার কারণ? পিচ্ছিটা দাঁড়িয়েছিল টাকা পাওয়ার আশায়। প্রমুখ জানালার গ্লাস খুলে ছেলেটির হাতে টাকা ধরিয়ে দেয়। পিচ্ছি চলে গেল। প্রমুখ ঘন নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হল। গা ছাড়া ভাব নিয়ে বলল, তোমার কোনো প্রবলেম আছে? আমার ইচ্ছে, আমি আসব। উদ্ধৃতি চিহ্ন। আমার প্রবলেম থাকবে কেন? উদ্ধৃতি চিহ্ন। থাকতেও পারে। হঠাৎ করে এসে তোমাকে ডিস্টার্ব করলাম নাকি? কবে থেকে এসব হচ্ছে? বাসায় প্রতিদিন দেরি করে ফিরো। ইদানিং যা ইচ্ছে করছে তুমি তাই করছো। কিছু বলছি না বলে ভেবে নিও না, ছেড়ে দিয়েছি। তাহলে সম্পূর্ণ ভুল ভাবছ। সিরাত মুখ ফুলিয়ে চোখ তুলে চাইল প্রমুখের দিকে। দেখে মনে হচ্ছে লোকটা রেগে আছে। কিন্তু কেন? তার মনের প্রশ্ন মনেই চেপে রেখে আর কথা বাড়াল না। কিছুক্ষণ পর প্রমুখ গাড়ি স্টার্ট দিয়ে বলল, একসাথে লাঞ্চ করব। মেয়েটি ঢোক গিলে, কারণ সে ক্যান্টিনে আজ ইচ্ছে মতো খেয়েছে। কে জানত এই লোকটা আজ আসবে? সে অপরাধী কণ্ঠে বলল, কিন্তু আমি মাত্রই লাঞ্চ করেছি। তৎক্ষণাৎ জোরে ব্রেক কষল প্রমুখ। এতক্ষণের রাগ যেন এই মুহূর্তে আরও তরতাজা হয়ে উঠল। চোখ থেকে চশমাটা খপ করে খুলে রুদ্রমূর্তি হয়ে বলল, লাঞ্চ করেছ মানে? কেন করেছ? আমি কি জানি আপনি আসবেন? তাছাড়া খুব খিদে পেয়েছিল। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করল। পাশ থেকে একটি প্যাকেট সিরাতের দিকে ছুঁড়ে মাতারা চিহ্ন রল। হিসহিসিয়ে বলল, প্যাকেট হাতে নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাও। উদ্ধৃতি চিহ্ন। সিরাত হকচকিয়ে উঠল। আজ লোকটি এমন করছে কেন? একের পর এক মেজাজ দেখিয়ে যাচ্ছে। তাছাড়া সে কি দোষ করেছে? কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে। সে প্যাকেট হাতে নিল। এটাই বিয়ের পর স্বামীর থেকে প্রথম উপহার। মনে অজানা খুশির দোলা দিল তার। ছোট প্যাকেটে কি আছে এমন? সে হেসে সামনে তাকাল। তৎক্ষণাৎ প্রমুখ ধমকে উঠে বলল, বলিনি নেমে যেতে? নাকি আমি জোর করে ধাক্কা মেয়ে তারা চিহ্নরে বের করব? সিরাত তৎক্ষণাৎ অসহায় চোখে তার দিকে তাকায়। অতঃপর মুখটা দুঃখী দুঃখী করল। শুধু লাঞ্চ না করাই লোকটি ক্ষেপে গেল কেন? সে শব্দ করে শ্বাস ফেলে জোরপূর্বক হেসে বলল, আরে হো, আপনিও না। বোকা, মজা করেছি। দেখলাম কি রিয়াকশন দেন। আমি খাইনি, এক দানাও খাইনি। এখন খাবো, খুব খাবো, একদম খেয়ে পেট ফুলিয়ে ফেলব। প্রমুখ চোখমুখ কুঁচকে তাকাল। রুক্ষ মেজাজে বলল, মিথ্যে কথা। উদ্ধৃতি চিহ্ন। সত্যি। এবার কথা না বলে চলুন তো। খুব খিদে পেয়েছে। উদ্ধৃতি চিহ্ন। কথা বলেই নিজের পেটে হাত দিল। অসহায় কণ্ঠে বলল, দেখুন খিদের জ্বালায় পেটটা চুচু করছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ এবার কিছুটা শান্ত হল। চোখ শীতল করে বলল, ওকে, এবার প্যাকেটটা আনো, বক্স করো। উদ্ধৃতি চিহ্ন। সিরাত হসে মাথা ঝাঁকিয়ে গিফটটা টেনে হিচড়ে খুলল। হৃদয় তার কৌতূহল, কি আছে এতে? শেষে খুব কষ্টে প্যাকেট খুলল। তৎক্ষণাৎ চোখে পড়ল আইফোন। সিরাতের চোখ ছানাবড়া। সে চিন্তাও করেনি বক্সে এমন কিছু থাকতে পারে। তাছাড়া ফোনের আশা তো অনেক আগেই ছেড়ে দিয়েছিল। আজ ফোন পেয়ে যেন তার খুশি থামছেই না। সিরাতের বিশ্বাস করতেও কষ্ট হল। সে তৎক্ষণাৎ চোখ কপালে তুলে বলল, আইফোন? ও মাই গড, আমি ভুল দেখছি না তো? একটু চিমটি কাটুন। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ ঠোঁট কামড়ে এগিয়ে আসল। সত্যি সত্যি। হঠাৎ খুব নিকটে এসে সিরাতের কানের লতিতে তার ধারা তারা চিহ্ন দন্ত দ্বারা কামড় বসাল। মুহূর্তেই ছিটকে দূরে সরে গেল সিরাত। আতঙ্ক কণ্ঠে বলল, আপনাকে এসব করতে বলেছি? অসভ্য পুরুষ। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, চিমুচি কাটা আর কামড় দেওয়া একই কথা। দুটাই তোমাকে ব্যথা দেওয়ার জন্য। তাই ভালোবেসে কামড় দিলাম। সিরাত ছেলেটির কাঁধে মৃদু ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল। এরপর ফোন হাতে নিয়ে বলল, হয়েছে হয়েছে, আর কিছু করতে হবে না। এবার বলুন, হঠাৎ ফোন কেন গিফট দিলেন? প্রমুখ গাড়ি স্টার্ট দিল। নরম স্বরে বলল, এই দিনের বেলা দূরে থাকি। দুজনের এক বিন্দুও প্রেমালাপ হয় না। ব্যাকুল মন উথাল পাথাল করে একটু তোমার কণ্ঠ শোনার আশায়।
তাই কিনা দেওয়া, কিন্তু শর্ত আছে, আমার নম্বর ব্যতীত আর কোনো নম্বর থাকা চলবে না। কথা বললেও সব আমার ফোনে রেকর্ড থাকবে। বি কেয়ারফুল, মেসেজ করলেও আমি সব দেখব। তাই ভুলেও আমার সাথে এক বিন্দুও চালাক করার চেষ্টা করবে না। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ একটু থেমে আবারও বলল, তাছাড়া মূল কারণ হচ্ছে বউকে খুশি করার জন্য দিয়েছি, যাতে হট হট ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চমকে উঠল, কি ভয়ঙ্কর লোক বাবা, তবে তার স্বাধীনতা রইল কই? মনে মনে ওর ভেতরটা হাহাকার করে উঠল। স্বাধীন দেশে আমরা এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম? উদ্ধৃতি চিহ্ন। সিরাত গাল ফুলিয়ে কাদো কাদো হয়ে বসে রইল। পরক্ষণেই মনে পড়ল, ছবি তো তোলা যাবে। সে হেসে তৎক্ষণাৎ ক্যামেরা বের করে পটাপট নিজের কয়েকটা ছবি তুলে। হঠাৎ মাথায় ভূত চাপতেই প্রমুখের দিক ফিরল। দাঁত কপাটি বের করে বলল, আসুন একটা ছবি তুলি। নতুন ফোনে নতুন ছবি। তৎক্ষণাৎ প্রমুখ মিষ্টি করে হাসল। বাম হাতে সিরাতকে হেঁচকা টানে একদম নিজের কোলে নিয়ে আসল। সেকেন্ডের মাঝেই পেছনে থেকে মেয়েটির ঘাড়ের চুলগুলো সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে বলল, শখ যখন করেছ, এবার তুলো। সিরাত হালকা ঢোক গিলল। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল। চলন্ত গাড়িতে সামনে তাকিয়ে বলল, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। প্রমুখ তৎক্ষণাৎ ডানহাতে ব্রেক কষল। তারপর মেয়েটির পেট জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে বলল, জলদি ছবি তুলো, নয়তো কিছু করে বসব। উদ্ধৃতি চিহ্ন। সিরাত বেচারি দুঃখে কষ্টে কয়েকটা ক্লিক করল। তার কেমন হাঁসফাঁস লাগছে, লোকটা স্বাভাবিক কেন থাকে না? বেহা হাতের স্পর্শে কম্পন ধরে যাচ্ছে তার। সে 8-9টা ছবি তুলে প্রমুখের বুকে ধাক্কা দিয়ে বলল, এবার ছাড়ুন, এটা রাস্তা। তাছাড়া খিদের জ্বালায় আধা মতারা চিহ্নরা হচ্ছি। প্রমুখ অনুভবে গাঢ় চুম্বন করল ঘাড়ে। সিরাতকে আরেকটু জ্বালিয়ে ছেড়ে দিল। টিপ্পনি কেটে বলল, খিদের জ্বালায় মতারা চিহ্ন রোছ, নাকি আমার ঠোঁটের স্পর্শে? সিরাত দম বন্ধ করল। প্রমুখ দুষ্টু হেসে বলল, তার মানে বিছানা থাকলে আদর করতে দিতে? তাই তো। উদ্ধৃতি চিহ্ন। সিরাত মুখ ভেঙিয়ে বাইরে তাকিয়ে রইল। ফোনে নজর দিয়ে দেখল, কাপল ছবিগুলোর মধ্যে মাত্র একটা মারাত্মক সুন্দর এসেছে, যেখানে ছেলেটির স্পর্শে সিরাত শিহরণে চোখ বন্ধ করে আছে, আর প্রমুখ জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে। সম্পূর্ণ ছবিটি জুড়ে রোমান্টিকতার ছড়াছড়ি। মুহূর্তেই লজ্জায় ঠোঁট টিপে হাসল সিরাত। কি মনে হতেই নিজের অজান্তেই ওয়ালপেপারও দিয়ে রাখল। অতঃপর পার্সে মোবাইল রেখে মনোযোগ দিল জানালার বাইরে। দমকা হাওয়ায় সিরাতের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, সারা মুখ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে খেলা করছে। গাড়ি চালানোর পাশাপাশি প্রমুখের চোখ সেই মুগ্ধকর দৃশ্যে আটকে যাচ্ছে বারবার। চোখ সরাতে চাইলেও যেন সরছে না আজ। উৎফুল্ল মেয়েটির মাঝে ধীরে ধীরে মারাত্মকভাবে ডুবে যাচ্ছে প্রমুখ চৌধুরী। সেই নিজেও জানে মেয়েটি তাকে দুর্বল করেছে অনেক আগেই। আন্ডারস্কোর। কিছুক্ষণ পরেই প্রমুখ একটা রেস্টুরেন্টে এসে লাঞ্চ করল। সিরাতের ভরা পেট, তবুও জোর করে একটা ড্রিঙ্কস আর পাস্তা অল্প খেল। খাওয়া শেষে জোরপূর্বক হেসে বলল, আসলে ফোন পেয়েই খুশিতে পেট ভরে গেছে। আপনি আরামে খান, আমি বসে অপেক্ষা করছি। উদ্ধৃতি চিহ্ন। পরীক্ষা শেষে আজ জলদি গেইটে দাঁড়াবে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত রেডি হয়ে কাঁধে ব্যাগ নিয়ে মুচকি হাসল। প্রমুখের কথার পিঠে উত্তর দিল, আচ্ছা, আজও নিতে যাবেন? প্রমুখ শুয়া থেকে উঠে বসে মাথা ঝাঁকিয়ে বলল, এক জায়গায় নিয়ে যাব তোমায়। সিরাত ঠোঁট উল্টে ভাবল কিছু। এরপর আয়নার সামনে নিজেকে দেখে মৃদু হাসল। চুলগুলো ঠিকঠাক করে বের হওয়ার সময় হঠাৎ প্রমুখ পিছু ডাকে, এই দাঁড়াও। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ বিছানা ছেড়ে উঠে সিরাতের সামনে দাঁড়ায়। তাকে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক দেখে বলল, কিছু একটা মিসিং। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখ মুখ কুচকে ভাবুক হয়ে তাকায়। তৎক্ষণাৎ প্রমুখ তার কপালে টুকা দিয়ে বলল, পেয়েছি। তোমার কি টিপ আছে? হ্যাঁ, কিন্তু কেন? ছেলেটি মেকি রাগ দেখিয়ে বলল, আমাকে দাও। সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে ড্রেসিং টেবিলের কাছে গেল। দ্বিতীয় ড্রয়ারের ভেতর থেকে কসমেটিক্সের বক্স বের করল। টিপ হাতে নিয়ে প্রমুখকে বলল, এবার যেতে দিন, দেরি হচ্ছে। আজই লাস্ট এক্সাম, টাইম মতো না গেলে প্রবলেম হবে। কোন তারা চিহ্ন লাই আমার বউয়ের এক্সাম বাতিল করবে?
তার কলিজা ভুনা করে খাব। উদ্ধৃতি চিহ্ন। তার বোকা কথায় সিরাত মুহূর্তেই খিলখিল করে হেসে ওঠে। প্রমুখ সেই হাসির দিকে এক পলক তাকিয়ে আলতো পায়ে এগিয়ে যায়। সিরাতের হাত থেকে টিপখানা নিয়ে পরিয়ে দিল মেয়েটির কপালে। অতঃপর গাল টিপে দিয়ে বলল, এবার যাও। নারীকে খালি খালি দেখালে ভালো লাগে না, যদি সেই নারীটি আবার নিজের ব্যক্তিগত কেউ হয়। এবার পরিপূর্ণ লাগছে। সিরাত লজ্জায় মাথা নিচু করে হাসল। মুখের কাছের চুলগুলো কানে গুজে বলল, নাস্তা করে নিয়েন। যাচ্ছি তাহলে। আন্ডারস্কোর। সিরাত এক্সাম শেষে বেরিয়ে এলো। সে অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করছে। স্কুল কলেজ দুটোতেই কমার্স নিয়ে পড়ায় ভার্সিটিতে সমস্যা হয়নি, বরং মন মতো সাবজেক্ট পেয়েছে সে। গেইটের কাছে দুই বান্ধবী দাঁড়াল। আজ আবরানেরও আসার কথা। সায়রা তাকে নিয়ে সারাদিন ঘুরবে। প্রেমিকের সাথে ঘুরে বেড়ানোর প্রতিটি মুহূর্তগুলো মধুর। সিরাত আশেপাশে তাকাতেই চোখে পড়ল রাস্তার ওপাশে পার্ক করে রাখা কালো গাড়ি। সায়রার হাত ধরে বলল, ওই উনার গাড়ি, চল যাই। সায়রা খুঁজছিল আবরানকে। ব্যাটা এখনো আসেনি। সিরাতের কথা মতো দুজনে ওপাশে যায়। আজ কেউ দেরি করেনি। কাল প্রমুখের রাগ দেখে ভয়েই এক্সাম শেষ হওয়া মাত্রই চলে এসেছে। সিরাত গাড়ির সামনে গিয়ে দেখল ভেতর থেকে লক করা। তর্জনী আঙুল দিয়ে দুইবার গ্লাসে টোকা দিয়ে বলল, উধাও হয়েছেন নাকি? দরজা খুলুন। তৎক্ষণাৎ ভেতর থেকে আপনা আপনি দরজা খুলে গেল। গম্ভীর আওয়াজ এলো, উঠে পড়ো। উদ্ধৃতি চিহ্ন। সায়রা এসেছে আমার সাথে। সিরাত উকি দিয়ে দেখল প্রমুখ সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। সায়রার কথা শুনে আলস চোখে বাইরে তাকাল। সায়রা হাত নাড়িয়ে হাই বলে হাসল। তার পাশেই সিরাত। প্রমুখ এবার গাড়ি থেকে বেরিয়ে তাদের নিকট দাঁড়িয়ে বলল, মাই ডিয়ার শ্যালিকা, কেমন আছেন আপনি? তার কথা শুনে সায়রা হতভম্ব। লোকটা তার সাথে রসিকতা করছে? কই, সিরাত নিখোঁজ হওয়ার সময় তো রাগী রূপে দেখেছিল। মনে এক প্রকার ভয় জন্মেছিল প্রমুখকে নিয়ে। এবার অন্য রূপে দেখে অজান্তেই হাসি ফুটে উঠল। খুশিতে গদগদ হয়ে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো দুলাভাই, আপনি কেমন আছেন? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ মাথা চুলকে অলস ভঙ্গিতে বলল, তোমার বান্ধবী যেমন রাখে তেমনই আছি। খুব টর্চার করে জানো। ঈশ্বস, শ্যালিকা যদি একটু যত্ন নিত। উদ্ধৃতি চিহ্ন। সায়রা খিলখিল করে হেসে উঠে। সিরাত মুখ ফুলিয়ে অন্য পাশ ঘুরে রইল। সায়রা হাসি চেপে রেখে বলল, দুলাভাইকে আমার পছন্দ হয়েছে, তাকে যত্ন করতে সমস্যা নেই। সিরাত কটমট করে তাকায় তার দিকে। সায়রা যেন ভারী মজা পেল। প্রমুখ অধর বাঁকিয়ে হেসে হাতের ঘড়িতে সময় দেখে বলল, আজ এত তাড়াতাড়ি আসলে কেন? আমি তো ভেবেছি আরও 1 ঘন্টা লাগবে, তাই ডোর লক করে ঘুমানোর আয়োজন করছিলাম। উদ্ধৃতি চিহ্ন। কাল যে ব্যবহার করেছেন, তবুও আজ দেরি করব? করতেও পারো, আমার কথা তুমি শুনো। সিরাত পাল্টা উত্তর দিল না। সায়রার ফোনে মেসেজ আসায় সে সিরাতকে বলল, তোরা এবার যা। আবরান সিটি রেস্তোরাঁয় যেতে বলল। প্রমুখ মুখের মাস্ক খুলে গাড়িতে বসে সিরাতকে জড়িয়ে ধরে সায়রা হাসল। প্রমুখের দিকে তাকিয়ে বলল, সিরাতকে এভাবেই ভালোবাসবেন, কখনো কাঁদাবেন না, তাহলে কিন্তু আমি একদম ছাড় দিব না। উদ্ধৃতি চিহ্ন। মজা পেল ছেলেটা। ভ্রু নাচিয়ে বলল, ওলেলে, কাদালে কি করবে শুনি? উম্মম, হ্যাঁ, আপনার স্বপ্নে ভূত হয়ে এসে গলা টিপে ধরব। উদ্ধৃতি চিহ্ন। কথা বলেই এক প্রকার দৌড়ে অন্য রিকশায় উঠে পড়ে। সিরাত মুখ বাঁকিয়ে গাড়িতে উঠল। বলল, কোথায় যাব? সারপ্রাইজ। উদ্ধৃতি চিহ্ন। আপনার সারপ্রাইজ পেতেই আমার ভয় লাগে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ গাড়ি স্টার্ট দিয়ে বলল, আজ তোমাকে কাঁদিয়ে ছাড়ব। সিরাত তাকালো জানালার বাইরে। গাড়িতে উঠার পর বাইরের আবহাওয়া না দেখলে কেমন অশান্তি লাগে। আন্ডারস্কোর। গাড়িটি এসে থামল তাইমা খানমের বাসার সামনে। দীর্ঘক্ষণ লং জার্নি করার ফলে সিরাত ঘুমিয়ে গেছে। ঘুমানোর ফলে বারবার জানালায় মাথা লেগে যাচ্ছিল। ব্যথা পাবে ভেবে প্রমুখ বামহাতে আলগোছে কোমর জড়িয়ে কাছে এনেছিল। সিরাতের মাথাটা নিজের কাঁধে রেখে পাক্কা 30 মিনিট গাড়ি চালিয়ে পৌঁছালো এখানে। হাত ব্যথায় টনটন করছে। প্রমুখ তাকালো ঘুমন্ত মেয়েটির মুখের দিকে। চুলগুলো সারা মুখে লেপ্টে আছে। সে ডান হাত দিয়ে কানে গুজে গালে হাত রাখল। দুপুর তখন 2:30। গালে হালকা থাপ্প তারা চিহ্ন রমে তারা চিহ্ন রে ডাকল।
সিরাত, উঠো, এসে পড়েছি। উদ্ধৃতি চিহ্ন। ক্লান্তিতে গাঢ় ঘুমে তলিয়ে যাওয়ার ফলে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করল। সেই ভোরে উঠে পড়াশোনা করেছে, ক্লান্ত তো হবেই। তাছাড়া এক্সামের টেনশনে ঘুমও হয় না ঠিকঠাক। প্রমুখ এবার গাল হালকা চেপে ধরে বলল, এই মেয়ে, উঠো। সিরাত এবার চমকে উঠল মৃদু ধমকে। সে হকচকিয়ে তাকালো তার দিকে। প্রমুখ ততক্ষণে নেমে গেছে। সিরাত আশপাশে তাকাতেই হতবিহ্বল হয়ে যায়। চোখ অস্বাভাবিক বড় হল। সে কি ভুল দেখছে? দ্রুত হাত দ্বারা চোখ কচলে চিৎকার দিল, কোথায় নিয়ে এলেন? প্রমুখ গায়ের শার্ট ঠিকঠাক করল। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, পেছনের সিটে মিষ্টি, আইসক্রিম, চকলেট, চিপস আর বিস্কুট আছে, নিয়ে আসো চটপট। সিরাত তখনও চোখে একরাশ বিস্ময় নিয়ে হা করে আছে। এটা তার বাসা, যেখানে সে থাকত। মায়ের কথা তৎক্ষণাৎ মনে পড়ে যায়। কত শত স্মৃতি এই বাসায় জমে আছে। তাছাড়া ভাগ্যের নির্মম পরিহাসে সে বলেই গিয়েছিল কখনো প্রমুখ তাকে এখানে নিয়ে আসবে, কখনো আবার এই বাসায় যেতে পারবে। সে কষ্টে বুকে পাথর চেপে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে চেয়েছিল। সিরাতের চোখ ভিজে আসছে। এটা কি দুঃখের জন্য নাকি খুশিতে? দুহাতে মুখ চেপে তৎক্ষণাৎ ডুকরে কেঁদে উঠল সে। এই লোকটার একের পর এক কর্মকাণ্ডে সে বিস্মিত। এখনও বিশ্বাস হচ্ছে না। এটাই বুঝি সারপ্রাইজ ছিল? এজন্যই বুঝি বলেছিল তোমাকে কাঁদাবো? চোখ গলে অশ্রু ঝরল গালে। প্রমুখ এতক্ষণ দেখছিল চুপচাপ। এবার নিজেই পেছনের ডোর খুলে দুহাত ভর্তি ব্যাগপত্র নিয়ে এলো। এখানে তাইমার জন্য 3 পিসও আছে, আর একটা আকাশি রঙের শাড়ি। তার হঠাৎই কালশখ জেগেছিল শাশুড়িকে আকাশি রঙের শাড়িতে দেখবে। নীল আকাশে এক টুকরো সাদা মেঘ। সারাক্ষণ তো শুধু 3 পিসেই দেখল। শাড়িতে কেমন লাগবে তখন? মা লাগবে, এসব ভেবেই কবিরকে দিয়ে মার্কেট থেকে আনিয়েছে। প্রমুখ জোরে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করল। এরপর ধমকের সুরে বলল, আমি একাই শ্বশুর বাড়ি গেলাম। ওপস সরি, শ্বশুর তো বেঁচে নেই, সুতরাং এটা আমার শাশুড়ি বাড়ি। এখানে আসার, বিয়ের পর তোমার প্রথম হলেও আমি অহরহ বার এসেছি। শাশুড়ি আম্মা আমাকে তোমার থেকেও ভীষণ ভালোবাসে। তবে তুমি থাকো, আমি যাচ্ছি। ভেবো না আম্মা তোমার কথা জিজ্ঞেস করবে। ভুলেও না 1 সেকেন্ডের জন্যও মনে করে না তোমায়। যাওয়ার পরেই তিনি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। একদমে কথা বলেই প্রমুখ হনহন করে বাসার ভেতরে গেল। সিরাত ফুপিয়ে কেঁদে দুহাতের সাহায্যে চোখ মুখ মুছে নেয়। এরপর খুশিতে উত্তেজনায় দৌড়ে প্রমুখের পেছনে পেছনে গেল। দোতলায় বাসার সামনে দাঁড়িয়ে সিরাত নিজেই চট করে কলিং বেল বাজায়। পরপর 4 বার চাপল। মিনিটের মাঝেই খট করে দরজা খুলে যায়। তাইমা খানম সামনে মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে মুখ চেপে ধরে। এ ঘটনার জন্য তিনি কশ্চিনকালেও প্রস্তুত ছিল না। তার কাছে সব কিছু স্বপ্ন মনে হল। ঠিক কতদিন পর তার মেয়ের মুখটা দেখল। সিরাত তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল মায়ের উপর। দুহাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে কেঁদে উঠল সেখানেই। তাইমা খানমের ভেতরটাও হু হু করছে। মাতৃত্বের টানে মেয়েকে ধরে সেও বাচ্চাদের মতো কাঁদছে। কতদিন নির্ঘুমে কেঁদেছে তার। মেয়ের চিন্তায় দেহটাও ঝিমিয়ে পড়েছে। আগের মতো শক্তি নেই। বাসায় সারাদিন বোবার মতো কাটাতে হয়। কথা বলার মতো কেউ নেই। একাকিত্ব তাকে গ্রাস করছে ধীরে ধীরে। এ বাসায় যে একজন মানুষ থাকে তাও ভুলে যায়। প্রতিটি রাত কেঁদে ঘুমালে দেহ তো নেতিয়ে যাবেই। প্রমুখ তাদের জায়গা দিয়ে ভেতরে গেল। সোফায় আরামে বসে ফোঁস করে নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ পর তাইমা ছেড়ে দিল। মেয়ের সারা মুখে এলোপাতাড়ি চুমু খেয়ে বলল, মা, আমার মা। উদ্ধৃতি চিহ্ন। সিরাতও চুম্বন করল তাইমার মুখে। তাইমা আনন্দে হাসল। পানি চিকচিক করছে দুজনের চোখেই। তাইমা তাকে ভেতরে এনে গালে আদর করে বলল, কেমন আছিস মা? সিরাত তাইমার ওড়না টেনে মুখ মুছল। বুক ভরে ঘ্রাণ নিল মায়ের কাপড়ের। কান্নামিশ্রিত গলায় বলল, ভালো আছি, কিন্তু তুমি ভালো নেই। কে বলল আমি খারাপ আছি? খুব ভালো আছি। আমার আব্বার মতো মেয়ের জামাই পেয়েছি আমি। সারাক্ষণ আগলে রাখে, আবদার করে, মাঝে মাঝে বায়নাও করে। তার কাছে তুই খারাপ থাকবি বল? খুব ভালো থাকবি। এখন মরেও শান্তি পাব। উদ্ধৃতি চিহ্ন। সিরাত এক নজর তাকালো সোফায় বসে থাকা প্রমুখের দিকে। মিনমিনে কণ্ঠে বলল, উনি আসে এখানে? উদ্ধৃতি চিহ্ন। তাইমা হেসে মাথা ঝাঁকায়। সিরাত ফের প্রশ্ন ছুড়ল, কি বায়না করে?
তাইমা ওষ্ঠ ফাঁকা করল কণ্ঠে ধ্বনি তোলার জন্য, কিন্তু তার আগেই প্রমুখ গম্ভীর কণ্ঠে বলল, মেয়ের জামাইকে বসিয়ে রাখবেন, গরমে ঘেমে যাচ্ছি, এক গ্লাস শরবতও দিচ্ছেন না। নাহ মা, এর অপমান সইব না, আর কখনো আসব না, এমন শাশুড়ি বাড়ি চুলোয় যাক। তাইমা মৃদু হাসল, এতদিনে প্রমুখের আচার আচরণ সব মুখস্থ তার। ছেলেটা যাই বলুক, সব মস্কারা, কখনো রাগ অথবা সিরিয়াস হয়ে বলে না। সে তৎক্ষণাৎ বলল, ও আল্লাহ, আব্বায় রেগে গেছে, তার মেয়েকে যদি আব্বা না দেখে, তাহলে কে দেখবে? মেয়ে কোনোদিন আব্বাকে অপমান করতে পারে? তার মেয়ে যে অপেক্ষায় থাকে, কখন আব্বা আসবে, তার চাঁদমুখটা আমি দেখব। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখ মুখ কুচকে তাইমার কথা শুনল। তাইমা আব্বা আব্বা ডাকছে, বাহ, মেয়ে বানিয়ে ফেলেছে তার মাকে। এরপর অস্পষ্ট স্বরে বলল, আপনি এখানে আসেন, আমার মাকে দেখি ইমপ্রেস করে ফেলেছেন। কবে কবে এসব করেছেন, আমাকে কেন বলেননি? সব কিছু তোমার জানতে হবে কেন? তাইমা খানম ফ্যান চালিয়ে দুজনের জন্য ঠান্ডা শরবত আনল। সিরাত না খেয়েই তার রুমে চলে যায়। কতগুলো দিন পেরিয়ে এই রুমে প্রবেশ করল। সবকিছু আগের মতোই আছে, কিচ্ছু পাল্টায়নি, শুধু জীবন থেকে কিছু মুহূর্ত পাল্টে গেছে। সে হাতের ছোঁয়ায় সব কিছু দেখছিল। পড়ার টেবিলটা অবহেলিত হয়ে পড়ে আছে, যেটাতে প্রতিদিন নিয়ম করে সে বসত। ঘরে বেশি কিছু নেই, রুমে একটা ড্রেসিং টেবিল, খাট আর একটা কাভার। সিরাতের আজ আনন্দে কাঁদতে ইচ্ছে করছে, লোকটা সামনে যা দেখায়, ভেতরে ততটাই নরম। মায়ের সাথে কেমন মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে। সে হেসে দরজার পানে দাঁড়াল। এতক্ষণে তাইমা খানম প্রমুখের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক এই জিনিস নজরে পড়তেই সিরাতের চোখ ছানাবড়া। লোকটাও ভদ্র ছেলের মতো, কেমন গল্প করছে আর হাসছে, বাচ্চাদের মতো সব কথা শুনছে। তৎক্ষণাৎ সিরাতের মনে পড়ল প্রমুখের অতীতের ঘটনা। বেচারা আদর পায়নি, তীব্র আদর আর ভালোবাসা থেকে ছোট্ট বয়সেই প্রতারিত হয়েছে। মায়ের আদরও জুটেনি ভালো করে। তাহলে তো এরকম মানুষ পেলে বাচ্চা হবেই। তার মা বেঁচে থাকলেও বুঝি এমন করত। কম তো ভালোবাসানি তাদের। তারাও একমাত্র ছেলেকে বিলাসবহুল জীবন দিয়েছিল। কিন্তু সব ঝরে গেছে। মেয়েটিও নিজের অজান্তেই হাসল। এরপর এগিয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলল, নিজের মেয়েকে আদর না করে তুমি পরের ছেলেকে আদর করছ? কই, কত মাস পর এলাম, আমাকে কোলে কোলে রাখবে তা না, তুমি এই লোকের মাথায় আদর দিচ্ছ। হুহো, চলে যাব, আর আসব না। তুমি বরং এই লোককে নিয়েই থাকো, এটাই তোমার ছেলে। প্রমুখ ভ্রু উঁচিয়ে সিরাতকে লক্ষ্য করল। তাইমা খানম মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ এটাই আমার ছেলে, আর তোকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। উদ্ধৃতি চিহ্ন। পাবেই তো, এখন কত কিছু শুনতে হবে। থাকো তুমি, আমি কিচেনে গেলাম, খুব খিদে পেয়েছে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত মুখ ফুলিয়ে রান্নাঘরের দিকে গেল। তৎক্ষণাৎ প্রমুখ উচ্চ স্বরে রসিয়ে রসিয়ে বলল, মা, চুলায় কি ভাত বসিয়েছেন? কোথায় যেন পুরা পুরা গন্ধ পাচ্ছি। দ্রুত গ্যাস বন্ধ করুন, না হয় একটু পরেই ফেটে আগুন লেগে যাবে। তার কথায় তাইমা শব্দ করে হেসে ওঠে। সিরাতের কানেও গেল এ কথা। তাকে উদ্দেশ্য করে বলা কথাটা ঠিক বুঝতে পারল। রাগে কটমট করে তাকায়। প্রমুখের মুখে বাঁকা হাসি। আজ যেন এই বাসায় প্রাণ ফিরে এসেছে। প্রমুখ আজগুবি গল্প নিয়ে বসেছে তাইমা খানমের সাথে। এসব দেখে রীতিমতো অবাকের উপর অবাক সিরাত। তাইমাও কেমন তাকে নিজের ছেলের মতো ট্রিট করছে। মেয়েটি মনে শান্তি পেল বেশ। সিরাত রান্নাঘরে খুঁজে দেখল ভাত আছে অল্প, রুই মাছ ভাজি, ডাল আর মাংস রান্না করা আছে। এগুলো কি প্রমুখ খাবে? তাই সে তাদের সামনে গিয়ে বলল, মা, মাছ ভাজি, ডাল আর মাংস আছে, কি করব? তাইমা খানম তাড়াহুড়ো করে রান্নাঘরে গেল। অসহায় কণ্ঠে বলল, এই দেখ, ছেলেটার সাথে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম। তুই ফ্রিজ থেকে গরুর মাংস বের কর, আর পোলাও রান্না করে ফেল ঝটপট। মা, দেরি হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। বেশি কথা বলিস না। প্রমুখ গরুর মাংস আর পায়েস খুব পছন্দ করে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখ বড় বড় করে অবিশ্বাস্য সুরে বলল, তুমি কিভাবে জানো? আমি নিজেই তো জানি না। উদ্ধৃতি চিহ্ন। তাইমা খানম হেসে বলল, ও নিজেই জানিয়েছে। সপ্তাহে 2-1 দিন আসলে পায়েস করতেই হয়, তাই গরুর মাংস সবসময় রেখে দেই। উদ্ধৃতি চিহ্ন। বাজার করে দেয় কে?
প্রমুখের অ্যাসিস্ট্যান্ট আহাদ নামের ছেলেটা, মাঝে মাঝে অন্য কেউ আসে। সিরাত হা হয়ে যায়, উত্তেজিত হয়ে বলল, উনি এত কিছু খেয়াল রাখে, অথচ আমাকে কিছুই বলে না। তাইমা তাকে তাড়া দিয়ে চলে গেল। সিরাত চটপট রান্না বসায়। প্রমুখ তাইমা খানমের সামনে প্যাকেটগুলো বাড়িয়ে বলল, এখানে মিষ্টি সহ আরও অনেক কিছু আছে। উদ্ধৃতি চিহ্ন। তাইমা খানম মিষ্টির বক্সটা নিয়ে সিরাতের কাছে যায়। কাটা চামচের সাহায্যে তৎক্ষণাৎ খাইয়ে দিল মেয়েকে। এরপর প্রমুখকে খাইয়ে দেয়। প্রমুখও তার হাত থেকে চামচ কেড়ে নিয়ে মিষ্টি তুলল। এরপর তাইমার মুখে পুরোটা দিয়ে বলল, গোসল করেছেন মা? তাইমার মুখে মিষ্টি। সে মাথা ঝাঁকিয়ে বলল, হুম। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ শাড়ির প্যাকেট তার হাতে গুজে দিয়ে বলল, এই মুহূর্তে পরে আসুন। ছোটবেলায় প্রিয়ন্তীকে প্রায়ই শাড়ি পরতে দেখত, কিন্তু তার ভালোভাবে মনে নেই। অ্যালবামের ছবিতে যতবার দেখে মমতাময়ী মায়ের রূপে মুগ্ধ হয়। এবার সামনে থেকেই অন্য মাকে দেখতে ইচ্ছে করল। তাইমা ব্যাগ থেকে বের করল শাড়িটা। সেকেন্ডেই মুখে হাসি ফুটে ওঠে। সে হাত দিয়ে ছুঁয়ে দেখল। প্রমুখ বলল, প্লিজ মা, খুব শাড়িতে দেখতে ইচ্ছে করছে। শাড়ি পরলে আপনাকে মামা লাগবে। তাইমার চোখ বেয়ে অশ্রু ঝরল। গলা ধরে যাচ্ছে তার। খুব কষ্টে বলল, এখন বুঝি মা লাগে না? আহা, তা কখন বললাম? শাড়িতে মোহনীয় লাগবে, মায়ের মুগ্ধ রূপ ফুটে উঠবে। তাইমা ঝুঁকে চুম্বন করল প্রমুখের কপালে। চোখ হাতের পিঠ দ্বারা মুছে বলল, অপেক্ষা করো, এক্ষুনি আসছি। তাইমা চলে গেল দ্রুত। তার জন্য বরাদ্দকৃত রুমে গিয়েই শাড়ি পরা শুরু করল। কতগুলো বছর পর সে শাড়ি পরছে। লাস্ট কবে পরেছিল মনে করার চেষ্টা করে। তৎক্ষণাৎ মনে পড়ল, দীর্ঘ 7 বছর আগে, যখন সিরাতের বাবা তাদের অ্যানিভার্সারিতে শাড়ি উপহার দিয়েছিল। ওইদিনও সে খুব করে সাজে। এরপর হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মতারা চিহ্ন যাওয়ার পর তার জীবনের রঙগুলোও সাদা কালো হয়ে যায়। তারপর কখনোই শখ করে শাড়ি পরেনি। আজ পরছে। ওই ছেলেটার মাঝে কি আছে? এত টানে কেন? ছেলেটির দিকে তাকিয়ে থাকতেই কষ্ট সব উড়ে যায়। মনেই হয় না এটা তার মেয়ের জামাই। মন বলে এটা তারই ছেলে, খুব আদরের ছেলে। প্রমুখ আশেপাশে নজর বুলিয়ে চুপি চুপি রান্নাঘরে প্রবেশ করল। চোখে পড়ল বউয়ের ঘামযুক্ত মুখ। গ্যাসে মাংস বসিয়ে নাড়ছে মনোযোগে। সে বাঁকা হেসে এগিয়ে গেল তার ঠিক পেছনে। সিরাত একনজর তাকিয়ে কষানো মাংসে গরম পানি দিল। প্রমুখ খপ করে পেছনে থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ডুবায়। সিরাত হকচকিয়ে উঠল। হাতের খুন্তিটা পাশে রেখে ছেলেটির হাতের উপর নিজের হাত রাখল। এরপর জোরে চিমটি কেটে বলল, অসভ্যতা ছাড়ুন, এটা রান্নাঘর, ডিস্টার্ব করবেন না, নয়তো লবণ বেশি করে দিয়ে দিব। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ ঘাড়ে মুখ ঘষে মিষ্টি করে বলল, যত লবণ দিবে ততবার তোমার ঠোঁটে চুমু খেয়ে মিষ্টতা পান করব। প্রমুখ বাতাস করছে সিরাতকে। সিরাতের রান্না প্রায় শেষের দিকে। কিছুক্ষণ পর ছেলেটি হাতপাখা দিয়ে অদক্ষ হাতে বাতাস করতে করতে বলল, বউ ঘেমে গেছে, তাকে ঠান্ডা রাখা প্রয়োজন, তাই আমি হেল্প করছি। উদ্ধৃতি চিহ্ন। সিরাত খিলখিল করে হেসে উঠে। পরক্ষণেই রুম থেকে তাইমা খানম যত্নে শাড়ি পরে বেরিয়ে এলো। বসার রুমে কাউকে না দেখে তিনি রান্নাঘরের দিকে যায়। হালকা উকি দিতেই মিষ্টি সেই দৃশ্য চোখে আটকায়। মুহূর্তেই তার চোখ মুখে খুশির ঝলক দেখা যায়। তার মেয়ে হাসছে, পাশেই মেয়ের জামাই বাতাস করছে। হৃদয় এক প্রকার প্রশান্তি অনুভব করে সেখান থেকে চলে এলো। প্রমুখ 10 মিনিট বাদেই বসার রুমে চলে আসে। তাইমা খানমকে শাড়িতে দেখে মনের ভেতর অসম্ভব আনন্দ অনুভব করল। গায়ের রং ফসা হওয়ায় আকাশী রংটা ফুটে উঠেছে। দুহাতে বালা, চুলগুলো খোপা করা, একদম বাঙালি নারীর মতো দেখতে লাগছে। প্রমুখ তার পাশে বসে প্রশংসা করল। আস্তে আস্তে দুজনেই গভীর গল্পে জমে যায়। প্রায় 45 মিনিট পর সব রান্না কমপ্লিট হয়। সিরাত সব কিছু রেডি করে নিয়ে আসলো ড্রয়িং রুমে। সেখানে তার মাকে শাড়িতে দেখে হতবাক হয়ে যায়। দৌড়ে তাইমার কাছে গিয়ে বলল, কবে শাড়ি কিনেছ? আগে কতবার বলতাম শাড়ি পর, একবারও শুনোনি। কি সুন্দর লাগছে তুমি জানো, একদম মামা গন্ধ পাচ্ছি। কিন্তু আজ হঠাৎ শাড়ি, কি মনে করে? উদ্ধৃতি চিহ্ন। তাইমা খানম হেসে ফেলল। তার থুতনিতে হাত রেখে বলল, প্রমুখ বাবা নিয়ে এসেছে আজ। হাতে দিয়ে বলল, পরে আসতে। তাই পড়েছি। উদ্ধৃতি চিহ্ন।
সিরাত পাশ ফিরে চেয়ারে বসে থাকা প্রমুখের দিকে তাকাল। পায়েসের বাটি থেকে এক চামচ খাচ্ছে সে। সিরাত এক গাল হেসে বলল, ও তাহলে এই ব্যাপার, এই ছেলের জন্য পড়েছ? তাইমা খানম মাথা ঝাঁকায়। প্রমুখ পায়েস খেতে খেতে বলল, ফালতারা চিহ্ন তু কথা রেখে খাবার নিয়ে আসো। শাশুড়ি বাড়ি এসেও না খেয়ে আছি কেমন বউ তুমি? জামাইকে না খাইয়ে রেখেছ, নিষ্ঠুর বউ। উদ্ধৃতি চিহ্ন। সিরাত মুখ ফুলিয়ে রান্নাঘরে গেল। প্রমুখ ফের বলল, মা, কেমন মেয়ে বানিয়েছেন? জামাইকে খেয়াল রাখতে জানে না, যত্ন তো বাদই দিলাম। আপনি একটু আদব কায়দা শিখিয়ে দিন, কিভাবে জামাই ভক্ত হতে হয়। আপনার পেট থেকে উল্টো কিভাবে হল? উদ্ধৃতি চিহ্ন। সিরাত পোলাওয়ের বাটিটা টেবিলে শব্দ করে রাখল। সবার প্লেটে বেড়ে খেতে দেয়। প্রমুখের প্লেটে মাংস দিয়ে বলল, নাটকবাজ লোক। প্রমুখ আয়েশ করে খাওয়া শুরু করল, কিন্তু খাওয়ার মাঝেই মেয়েটিকে খেপানো ভুলল না। এ বাসার দুতলার পশ্চিম পাশের রুমটায় আজ প্রাণ ফিরে এসেছে। বাসার ভেতর থেকে আসছে নানান রকম কথার ঝুলি। তাইমা খানম মুগ্ধ হয়ে দেখল, দুজনের তারা চিহ্ন নসুটি। চোখ তার শীতল হয়ে চিকচিক করল। এমন দিন দেখার জন্যই তো তিনি বেঁচে ছিলেন। আজ সার্থক। মেয়ের সুখ নিজ চোখে কয়জনই বা দেখতে পারে? ছেলেটি বেঁচে থাকুক, আর মেয়েকে খুব ভালোবাসুক। ছেলেটি যে বড্ড ভালোবাসার কাঙ্গাল। তাদের ভালোবাসার মাঝে কেউ যেন নজর না দেয়, এভাবেই এক হয়ে থাকুক। তাইমা মন ভরে দোয়া করল। মাকে পেয়ে সিরাতের পেট এমনিতেই ভরে গেছে আজ। বৃষ্টির পর রোদের আভাস। বাইরের হিমশীতল আবহাওয়ায় স্নিগ্ধ প্রকৃতি। গোধূলি লগ্নে ছাদে আয়োজন করা টেবিলের দুপাশে একজন পুরুষ আর মহিলা বসা। হাতে তাদের চায়ের কাপ। কখনো কাপে চুমুক দিচ্ছে, আবার হালকা গল্পও হচ্ছে। মহিলাটি মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মনে হচ্ছে ঘন কালো মেঘের মতো তারও মন খারাপ। এ বয়সেও কি মন খারাপ করাটা স্বাভাবিক? কিশোরী বয়সের রাগ, জেদ চেপে ধরেও প্রিয় মানুষটিকে পাওয়া হয়নি তার। সেই লৌহ মানবের মনে এক বিন্দুও জায়গা দখল করতে পারেনি তিনি। ব্যর্থ কিশোরী একসময় নিজেই অনুভব করেছে, জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। বড়লোক বাপের একমাত্র মেয়ে, ভাইদের একমাত্র বোন, ছোট থেকে সব কিছু জিততে পারলেও দিন শেষে ভালোবাসায় হেরে গেছে। আসলেই কি হেরেছে, নাকি অন্যভাবে সেও জিতে গেছে? নাকি ওই মায় পড়ে যাওয়া যুবকটিই ভুল ব্যক্তি ছিল? এসবের বেড়াজালে দিন দিন সে ক্লান্ত। জীবনটা তারা চিহ্ন শিয়ে গেছে। মহিলাটি শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল। পাশে বসে আছে তারই বড় ভাই। পুরুষটির কাছে মনে হল, বোনের দীর্ঘশ্বাসের পাল্লা অনেক ভারী। সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ তার ভাণ্ডারে নেই। সেই নিজেও জানে, বোনের অতীতে সেই ছেলেটির জন্য তারা চিহ্ন লামি করা নেহাত বোকামি ছাড়া কিছুই ছিল না। কিন্তু দিন দিন বোনের কষ্ট দেখে সেও বসে থাকতে পারেনি। নিজের চোখে একটু একটু করে যন্ত্রণায় ছটফট করতে দেখেছে। চেহারায় একসময় জৌলুস ভরপুর থাকলেও মহিলাটির দেহে এখন বয়সের ছাপ। গায়ের চামড়ায় ভাঁজ পড়েছে, চুলগুলোও দু একটা পাকা। পুরুষ লোকটি চায়ের কাপ শব্দ করে সামনের টেবিলে রাখল। মহিলাটি চোখের চশমা ঠিক করে একরাশ মন খারাপ নিয়ে বলল, ভাইয়া, এই নিষ্ঠুর পৃথিবী দিন দিন আমার কাছে তারা চিহ্ন শাক্ত ঠেকেছে। বোনের বেদনাদায়ক কথায় সে বুকে মৃদু ব্যথা অনুভব করল। উনি জানে, তারা চিহ্ন বলি বোনটার মন অনুভূতি সেই কিশোরী বয়সেই পড়ে আছে, তাই অযথা তর্ক করলেন না। নিশ্চুপে লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে মৃদুস্বরে জানতে চাইল, তার কারণ। উদ্ধৃতি চিহ্ন। ইহসান চৌধুরী আমার ভালোবাসা কখনো বুঝল না। উদ্ধৃতি চিহ্ন। সে আর পৃথিবীতে নেই। উদ্ধৃতি চিহ্ন। মহিলার চোখ থেকে তৎক্ষণাৎ এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে গলায় আটকে আসা কান্না চেপে অসহায় কণ্ঠে বলল, কি ছিল না আমার? রূপ, যৌবন, টাকা, স্মার্ট। সব দিক দিয়েই প্রিয়ন্তীর চেয়ে বেশি ছিলাম। তবুও তার চোখে সারাক্ষণ ঘৃণা দেখেছি, এমনকি তারা চিহ্নরে যাওয়ার আগ পর্যন্ত। উদ্ধৃতি চিহ্ন। মহিলাটি বলতে বলতে ঠোঁট কামড়ে কান্না থামাল। এই বয়সে এসে তার কান্না মানায় না। অতীত ভুলে যাওয়ার জন্য নিজেই ভালোবেসে অন্য লোকের সংসার করছে। তবুও কেন ওই ইহসান চৌধুরী তার পিছু ছাড়ে না? কি ছিল ওই লোকটার মাঝে, যেটা এত বছর সংসার করেও স্বামীর মাঝে পেল না? পুরুষটি পাশে বসে তার মাথা বুকে টেনে নিল। আদুরে কণ্ঠে বলল, ভুল মানুষকে ভালোবাসা মহাপাপ।
সেই পাপ তুই করেছিস, এর শাস্তি আজীবন ভোগ করতেই হবে। এসব ভুলে যা, বর্তমান জীবনে সুখী হ। উদ্ধৃতি চিহ্ন। ভাইয়ের বুক থেকেই মাথা ঝাঁকাল। চশমা খুলে নিঃশ্বাস নিয়ে বলল, বেশ, তবে তাই হোক। ইহসান চৌধুরী যেহেতু এই পৃথিবীতে নেই, ওর রেখে যাওয়া চিহ্নটুকুও বেশিদিন থাকবে না। লক্ষ্মী ছেলেটাকে বাবা মায়ের কাছেই তাকে পাঠানোর ব্যবস্থা করো। যতবার ছেলেটিকে দেখি সেই যৌবনের ইহসানকে মনে পড়ে। আমি আর পারছি না ভাইয়া, কিছু একটা কর। উদ্ধৃতি চিহ্ন __। রাতে প্রমুখ দরকারি কাজে একটু বাইরে যায়। আজ তাইমা খানমের বাসা থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সিরাতের বায়নায় শেষে হেরে যায়। মাকে ছেড়ে যেতে হবে শোনেই সে কান্নায় ভেঙে পড়ে। অবশেষে তাইমা খানম আর সিরাতের আবদারে রাজি হল, তবে শর্ত ছিল কাল সকালেই চলে যেতে হবে। বেচারি নিশ্চুপে মেনে নেয়। মাঝে মাঝে মনে হয় লোকটির ভেতরে প্রাণ নেই, ভালোবাসা নেই। এতদিন হুমকি ধামকি করে আসতে দেয়নি। তাইমা খানম শত বায়না করলে সে না শোনার ভান করে বসে থাকত। মামিয়ে কেউই বুঝতে পারে না লোকটি চায় কি। আজ যখন নিয়েই এলো, তবুও চলে যেতে বলল কেন? সেই কষ্টেই মামিয়ে কেঁদে কুল পায়নি। এতদিন বাদে এক হয়েছে, কত গল্প জমে আছে তাদের, এক রাতেই বুঝি শেষ হয়। প্রমুখ বাইরে যাওয়ার পর থেকেই তাইমার কোলে মাথা রেখে কথা বলে যাচ্ছে। আজ যেন মুখে খই ফুটেছে। এতদিনে পুষে রাখা কথাগুলো অনর্গল উগরে দিচ্ছে। তাইমা তার মাথায় বিলি কেটে নীরবে শুনছেন। রাত 11টার মাঝেই ফিরে আসলো প্রমুখ। তাইমা খানমের রুম থেকে খিলখিল হাসি, কথার শব্দ শুনে সেখানেই গেল। চোখে পড়ল সিরাতের মিষ্টি হাসি মুখ। তাইমার পেট দুহাতে জড়িয়ে ধরে কোলে মুখ গুজে শুয়ে আছে। তার মা মাথা টিপে দিচ্ছে। আচমকাই প্রমুখের ওষ্ঠে হাসির ঝলক দেখা যাক। সে এগিয়ে গিয়ে এক লাফে বিছানায় মেয়েটির গা ঘেঁষে ধপ করে শুয়ে পড়ল। আকস্মিক ঘটনায় সিরাত হকচকিয়ে উঠে, তেতে উঠে বলল, এমন করলেন কেন? এখনও কিছু করা শুরু করিনি। প্রমুখ কথা শেষ করেই সিরাতকে জাপটে ধরে বিছানার অন্য কিনারে ফেলে দিল। মেয়েটি যেন বনে যায়। সেকেন্ডের ভেতর কি ঘটল বুঝতে তার কয়েক মিনিট লাগল। ততক্ষণে ছেলেটি নিজেই খুব আয়েশ করে তাইমার কোলে মাথা রেখে আবেশে চোখ বন্ধ করল। মনে হল দীর্ঘ 28 বছর পর সে কোনো নিরাপদ জায়গায় মাথা রেখেছে, যেখানে আছে শুধু সুখ আর শান্তি। চারপাশে ভালোবাসার বেড়াজাল আর আদুরে ছোঁয়া। ছেলেটি এক দীর্ঘশ্বাস ফেলে বলল, সিরাত, অনেক হয়েছে একা একা আদর খাওয়া। এবার থেকে শুধু আমাকে আদর করবেন। নিন, মাথায় হাত বুলিয়ে দিন। সিরাত চোখে মুখে একরাশ বিস্ময় নিয়ে শুয়া থেকে উঠে বসে। তাইমা খানমেরও একই অবস্থা। তার হাত আপনা আপনি থেমে গেছে। চোখে তার অবিশ্বাস। প্রমুখ মাথায় হাতের স্পর্শ না পেয়ে ক্লান্ত চোখ জোড়া অল্প মেলে আদুরে কণ্ঠে বলল, একটু মাথাটা টিপে দাও মা, খুব ক্লান্ত লাগছে, ঘুমাবো। তাইমা খানম চমকাল, চোখ পিটপিট করে তাকিয়ে অনবরত মাথা ঝাঁকাল। এরপর গাল ভরে হেসে মাথা টিপে দেওয়া শুরু করে। তার চোখে খুশির ঝলক, যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ছেলেটি তাকে মাথা টিপে দিতে বলছে। সে নরম স্বরে বলল, আব্বার আদেশ চির ধার্য করা হল। আমি তারা চিহ্ন রে যাওয়ার আগ পর্যন্ত আব্বার মাথা টিপে দিব। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ অধর বাঁকিয়ে হেসে বেশ নড়েছড়ে চোখ বন্ধ করে, যেন এই মুহূর্তে সে শুধুই আদরটুকু অনুভব করবে। তাছাড়া বাইরের বাকি সব তার কানেও পৌঁছাবে না। সিরাতের ঘোর কাটল ততক্ষণে। যে ছেলেটির লাইফস্টাইল পুরোটাই ভিন্ন। একা এক বাসায় নিজের মতো থাকত, পরিপাটি পছন্দ করে, সব সময় সবাইকে ধমকের উপরে রাখে, সেই ছেলেটি তার মায়ের এতটা কাছে যাবে কখনো ভাবেনি সে। মেয়েটি হালকা ঢোক গিলে এক লাফে প্রমুখের পাশে বসে বলল, এটা কি হলো? উদ্ধৃতি চিহ্ন। উত্তর দিল না ছেলেটি, শুধু রহস্যময়ী হাসল। সিরাত ক্ষেপে গিয়ে বলল, সব কিছুতে ভাগ বসাচ্ছেন? ভাগ বসানোর দরকার আছে? তোমার জিনিস মানে আমার, আমার জিনিস মানে তোমার। তাহলে তোমার মা কি শুধুই তোমার? হিংসুটে মহিলা, যাও এখান থেকে দূর হও। সিরাত পরপর আবারও ভ্যাবাচ্যাকা খায়। দুহাত দিয়ে চোখ কচলে বিড়বিড় করে বলল, এসব কি? কেউ আমাকে বলবেন এখানে হচ্ছেটা কি? নির্ঘাত। এই লোক রাত দুপুরে যা সেবন করে এসেছে। ভুলভাল, মাথায় যা আসছে তাই করছে।
প্রমুখ উত্তর দিল না। তাইমা খানম হঠাৎই মিথ্যে রাগ দেখিয়ে বলল, এখনো বসে আছিস? আব্বাজান কি বলেছে শুনিসনি? যা, তোর রুমে ঘুমা। সিরাত মুখ ফুলিয়ে হনহন পায়ে পাশের রুমে চলে যায়। পরক্ষণেই মুখ ভেঙচি কাটতেও ভুলল না। তাইমা খানম খুব যত্নে ছেলেটির মাথা টিপে দিল। পরম আদরের ছোঁয়ায় একসময় প্রমুখ সেখানেই ঘুমিয়ে পড়ে। অজান্তেই তাইমার হাত জড়িয়ে বেঘোর ঘুমে তলিয়ে যায়। সিরাতও অপেক্ষা করতে করতে নিজেও কখন যে ঘুমিয়ে পড়েছে তার হিসেব নেই। রাত 1টায় তাইমা দুজনকে খুব কষ্টে ঘুম থেকে উঠাল। এক প্লেটেই ভাত মেখে এক প্রকার যুদ্ধ করে খাইয়ে দেয়। যেমন খাবারের প্রতি অনীহা সিরাতের, ঠিক তেমনি প্রমুখ। তাইমা অবশেষে খাওয়ার পর্ব শেষ করে নিজে খেল। প্রমুখ খুব কষ্টে নিজের দেহটা টেনে টুনে নিয়ে ঘুমে ঢুলতে ঢুলতে সিরাতের রুমে যায়। দরজা চাপিয়ে তৎক্ষণাৎ ঝোপাত করে মেয়েটির পাশে ঘুমাল। বউকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে গালে গাল ঘষে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, তুমি অনেক আবেদনময়ী জান, এত জ্বালাচ্ছ কেন আমায়?